সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই সিং হেলথ। দর্শক, আমরা যে দেখতে পাই আমাদের এই সুন্দর পৃথিবীর রূপ রস ঐশ্বর্য কেমন হয় যদি আমাদের এই চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায় এবং তারপর আমরা ক্রমাগত অন্ধত্বের দিকে চলে যাই। এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এটি কেবল তারাই বুঝতে পারেন যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো চোখের দৃষ্টি কিভাবে এবং কেন ক্রমাগত ক্ষীণ হয়ে আসে, আমরা অন্ধত্বের দিকে চলে যাই এবং কিভাবে আমরা এই সমস্যাটির প্রতিরোধ করতে পারি, প্রতিকার করতে পারি, কি চিকিৎসা এখনকার পৃথিবীতে আছে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় চোখের ছানি এবং গ্লুকোমা রোগ। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা তাদের সাথে আলাপচারিতে যাচ্ছি। আমি প্রথমেই পরিচয় করাচ্ছি অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ। তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি এবং তিনি প্রফেসর এবং হেড অফ অপথলমোলজি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল। ডক্টর জাকিয়া খান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। We are very, very happy and very pleased to welcome Dr. Shamira Perera. He is Head and Senior Consultant Ophthalmologist Glaucoma, Singapore National Eye Center, SNEC. And he is also Associate Professor and Director, Clinical and Surgical Innovation. Dr. Shamira Perera, welcome to our program. It's lovely to be here, thank you. We are very glad and very happy that you are joining us today. And we are really eagerly waiting to learn from your experience how glaucoma and cataract surgeries and other treatments are going on in Singapore. Thank you so much for giving your time. Happy to be here. Thank you. আমি প্রথমে ডক্টর জাকিয়া সুলতানা আপনার কাছে আসি যে এই যে গ্লুকোমা রোগ, এটি আসলে কেমন অসুখ, এটি নিয়ে কিন্তু অনেক মানুষের ভেতরে নানান রকম বিভ্রান্তি আছে। গ্লুকোমা রোগ হিসেবে আসলে কেমন এবং কি কারণে গ্লুকোমা হয়? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যে একটা রোগ সম্বন্ধে যদি আমি কি জিনিস না জানি তাহলে আমি পরবর্তী জিনিসে কিভাবে আগাবো। গ্লুকোমা দেখেন, চোখে অনেকগুলো রোগ আছে যে রোগগুলো নিরাময় করা যায়, যার অন্ধত্বটাকে রিভার্স করা যায়। কিন্তু গ্লুকোমা হচ্ছে এমন একটা চোখের রোগ যার অন্ধত্বটাকে রিভার্স করা যায় না। মানে একবার যদি অন্ধ হয়ে যায় সেটা হচ্ছে সারা জীবনের জন্য অন্ধ। আচ্ছা, এখন আসুন গ্লুকোমা রোগটা কি জিনিস। ব্লাড প্রেশার, আমাদের ধমনীতে একটা প্রেশার বিরাজ করে, ঠিক তেমনি চোখের ভেতরেও একটা প্রেশার আছে। চোখটা একটা গোলকের মতো, জাস্ট লাইক এ ফুটবল। তার ভেতরে অনেকগুলো পানি জাতীয় পদার্থ এবং বিভিন্ন রকমের পদার্থ আছে এবং সেটা চোখের যে ওয়ালটা আছে তার মধ্যে একটা চাপ সৃষ্টি করে। এটা হচ্ছে চোখের ভেতরে একটা প্রেশার, যা ইন্ট্রাওকুলার প্রেশার একটা নর্মাল নিয়মের মধ্যে আছে। 10 থেকে 21 মিলিমিটার মার্কারির মধ্যে। মার্কারিতে এই প্রেশারটা নির্ণীত হয়। এখন কোনো কারণে এই প্রেশারটা যদি বেড়ে যায়, চোখের পেছনে একটা অত্যন্ত সংবেদনশীল স্নায়ু আছে যার নাম হচ্ছে অপটিক নার্ভ। এই অপটিক নার্ভটা চোখকে ব্রেনের সাথে যুক্ত করে। এই যে প্রেশার যখন হয় তখন এটা অপটিক নার্ভের উপরে প্রেশার দেয়। তাহলে এই প্রেশার দেওয়ার কারণে এই নার্ভটা ধীরে 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 অসুস্থ হয়ে যায় এবং একটা সময়ে অসুস্থতা এমন আকারে ধারণ করে যে ওটা একদম পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যায়। তা এখন এই নার্ভ, যেটা আমাদের দৃষ্টিশক্তি, দেখার যে অনুভূতি জাগায়, সেটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষের আর দেখার কোনো উপায় থাকে না। এই অন্ধত্বটা সারা জীবনের জন্য, মানে এটাকে রিভার্স করার কোনো উপায় আমাদের নাই। অন্য যেমন ধরেন আমাদের আজকে কিন্তু একটা সাবজেক্ট আছে চোখের ছানি। ছানি পড়লে যে অন্ধটা হয় সেটা হচ্ছে রিভার্সেবল, মানে আমরা এটাকে আবার নর্মাল জীবনে আনতে পারি। এই ছানিটাকে যদি সরিয়ে দিই মানুষ আবার দেখতে পাবে। কিন্তু গ্লোকোমায় যদি অন্ধ হয়ে যায়, দ্যাট ইজ ফর ইরিভার্সেবল, সারা জীবনের জন্য। সেই গ্লোকোমা নিয়েই আমাদের এত চিন্তা, যাতে করে আমরা মানুষের অন্ধত্বটাকে যেন, এই যে অভিশাপটা, এটা যেন আমাদের মধ্যে না আসে, তাই নিয়ে আমাদের কথা। অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য। ডক্টর শামিরা, আই এম কামিং টু ইউ। শি হ্যাজ ভেরি নাইসলি এক্সপ্লেইনড হোয়াট ইজ গ্লুকোমা অ্যান্ড how it works because of the damage of the nerve. So the next question to you will be, how severe is the problem? How common is the problem? Is glaucoma affecting a lot of people or certain group of people? Who are the most vulnerable people regarding glaucoma? Right. So it is a common problem.
In Singapore, our epidemiological studies have shown that it affects about 4% of the patients above 40 years old. And that incidence increases as you get older. So when you look at the 80 plus population, it's probably about 10% of those people. So in terms of what specific groups does it affect, it commonly affects the elderly, as you can see, that there's increasing incidence with age. But there are several different subtypes as well. So of those subtypes, the main type of glaucoma can be split up into open angle and closed angle, depending on the appearance of the front of the eye. Okay? Now, in the closed angle group, there's a specific predilection for those who are female. Okay? And in the open angle group, it's much more similar between males and females. In terms of those with a family history, that is also those people who are at risk. And several other risk factors for the open angle glaucoma type are those patients with diabetes or those who are taking steroids for whatever reason. Now, glaucoma can also occur a bit more rarely in those patients who are very, very young, so they have congenital glaucoma. Or even there's a more aggressive type called juvenile open angle glaucoma, which occurs in those patients that are about 16 to 45. Okay, so if now from your contribution we can see there are several subtypes of glaucomas. Does it also mean that different types of glaucomas have different severity and the consequence is also different? So how you will describe this kind of or distinct this impact of different types of glaucomas on the people who are affected by this? Yeah, so I think in general we can say that all the secondary glaucomas which are due to something else, for example, like from the cataract or from inflammation inside the eye, or you can get some due to diabetes, neovascular glaucoma, due to new vessels clogging up the angle, or even due to pigment clogging up the normal drainage pathways of the eye. Those types of secondary glaucomas are generally worse than the primary ones. So that's the first thing to say. Okay. In terms of severity, you can generally say that those patients that get glaucoma early, for example, in childhood, generally do worse because they've got it throughout their whole life. And it's, as we said early on, it's irreversible. Once the damage is done, you cannot get any of the vision back. The better types to get are those with, for example, normal tension glaucoma, where often the visual field damage is not so fastly progressive. And secondarily, some don't progress at all. So that's a nice aspect of those normal tension glaucomas. Unfortunately, the more devastating types of glaucoma are the closed angle types as opposed to the open angle types. There's more visual debilitation, and those affect those primary countries in Southeast Asia. Singapore and Bangladesh are two of those countries. And the vast majority of the morbidity of glaucoma is going to be in Asia, specifically China and India. Okay. So this is a very important point. So with that contribution, I think I will come to you, Dr. Zakia. আমরা কিন্তু সিঙ্গাপুরের খানিকটা চিত্র পেলাম এবং তারা বলেছেন যে প্রায় 4% লোক আসলে আক্রান্ত এভারেজ এবং যাদের বয়স একটু 80-র উপরে সেখানে প্রায় 10% মানুষ আক্রান্ত। তাহলে বাংলাদেশে গ্লুকোমার পরিমাণ আসলে কেমন, কত সংখ্যক মানুষ আক্রান্ত, এই বিষয়ে কি জানা গেছে আপনাদের গবেষণার থেকে যদি আমাদেরকে জানাতে পারেন? আমরা থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমরা গেল বছর আমরা 23-24 একটা ভাস্ট একটা রিসার্চ ওয়ার্ক করেছি পুরো বাংলাদেশে। এর আগে কিন্তু গ্লোকোমা নিয়ে এত বড় রিসার্চ ওয়ার্ক হয়নি। প্রায় 65টা সেন্টারে আমরা সারা বাংলাদেশে আমরা রিসার্চ করেছি, একদম রুট লেভেল থেকে। হ্যাঁ, 565টা জায়গা থেকে আমরা মানুষ পিক করে নিয়েছি এবং পুরা বাংলাদেশ ওয়াইড এই সার্ভেটা হয়েছে। বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি এককভাবে এবং এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্টনাররা ছিল, আমরা এটা সম্মিলিতভাবে এই রিসার্চ ওয়ার্কটা করি। আর দেখেন, এটাতে কিন্তু অনেক বড় ইনভেস্টমেন্টেরও আমাদের দরকার হয়েছে। যাই হোক, এটা থেকে যেটা উঠে এসছে এই রিসার্চ ওয়ার্ক থেকে, যে বাংলাদেশে 1.5 থেকে 2 মিলিয়ন পিপল গ্লোকোমাতে রোগে ভুগছে। তার মানে প্রায় 20 লক্ষ মানুষ বাংলাদেশে গ্লোকোমা আক্রান্ত। ম্যাক্সিমাম মানুষ গ্রামে গঞ্জে তারা জানেই না যে তাদের গ্লোকোমা আছে, এবং শহরে গ্রামে প্রিভেলেন্সটা অলমোস্ট সেম টু সেম।
আর দেখা যাচ্ছে যে গ্লোকোমা নিয়ে প্রায় অন্ধ হয়ে যাচ্ছে অনেকেই, যেমন 2 to 3% লোক, এবং এটা ইরিভার্সিবল আমি আগেই বলেছি। আর আমাদের যে সার্ভে থেকে উঠে এসছে যে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, দ্যাট মিন্স খোলা কোণ বিশিষ্ট গ্লোকোমার পরিমাণটা বেশি রাদার দেন অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। সিঙ্গাপুর এবং ওই বেল্টের মানুষগুলো কিন্তু যে তাদের আইয়ের যে কনফিগারেশন, দ্যাট ইজ আ বিট স্মলার, সো দ্য ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকোমা ইজ মোর কমন ইন দ্যাট কান্ট্রি। কিন্তু আমাদের এই জায়গাটাতে এসে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাটা আমরা বেশি পেয়েছি, মেয়েদের মধ্যে বেশি পেয়েছি এগুলো। আর আরেকটা জিনিস যে গ্লোকোমা সাসপেক্ট, there are lots of people that glaucoma suspect, that is more dangerous, কারণ সাসপেক্ট হলে তো আমি যে ট্রিটমেন্ট দিব না দিব এটা একটা বিষয় উঠে আসছে, ডিসিশন মেকিংয়ের একটা ব্যাপার আছে। যার গ্লোকোমা আছে, we are using the people who are having glaucoma anti-glaucoma medication but whatever the treatment, কিন্তু যাকে আমি সাসপেক্ট করছি তাকে ফলো আপে আসতে হবে আমাকে। তো এইগুলো আমাদের বাংলাদেশের জন্য বিরাট ইস্যু, কারণ লটস অফ পিপলস আর স্টেইং অ্যাট দ্য আউট অফ দ্য সেন্টার, তারা যে রেগুলার ফলো আপে আসা এটা আমাদের জন্য বিশাল, দিস ইজ এ গ্রেট বার্ডেন, ইউ নো, দ্যাট দে ডাজন্ট কামস ফর ফলো আপ। আমরা গ্লোকোমাতে যেটা নিয়ম, উই আর গিভিং মেডিকেশন অ্যান্ড ফলো আপ ইজ দ্য ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি যদি ফলো আপে না আসেন, আপনাকে যে মেডিকেশনটা দিয়েছি যে এটা ওয়ার্ক করছে কি না করছে আপনি তো বুঝতে পারছেন না, অথবা এটা দেওয়ার পরেও প্রোগ্রেশন হচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয়। এখন ভাবছে যে আমি ওষুধ দিচ্ছি, ইটস ওকে। আমি বাইরেও দেখেছি ওষুধ দিচ্ছে, ভাবছে যে এভরিথিং ইজ ওকে, আসলে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং ডক্টর সামিরা যেটা বলেছেন যে কাদের গ্লোকোমা বেশি হয়, দেখেন যাদের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লোকোমা আছে তাদের মধ্যে 30% চান্সেস গ্লোকোমার বেড়ে যায়। ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর ভাস্কুলার রিলেটেড ডিসঅর্ডার্স, তারপর স্টেরয়েডের কথা উনি বলেছেন, এই সমস্ত মানুষের যারা গ্লোকোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এইগুলো আমাদেরকে দেখতে হবে। এবং যাদের মাইনাস পাওয়ার তাদের মধ্যে খোলা কোণ বিশিষ্ট গ্লোকোমাটা বেশি হয়, আর যাদের প্লাস পাওয়ার তাদের মধ্যে বদ্ধকোণ বিশিষ্ট গ্লোকোমাটা বেশি হয়, যেটা ডক্টর সামিরা অলরেডি টোল অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, দ্যাট ইজ ভেরি ভেরি সিরিয়াস, কারণ ওটা একটা ইমার্জেন্সি। আর ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা আরেক ধরনের সিরিয়াসনেস, মানে আপনার চোখে যে গ্লোকোমা আছে আপনি বুঝছেনই না, দীর্ঘদিন আমি আসলে আপনি জানেন না যে গ্লোকোমা আছে। দেখা যাবে যে জীবনের এমন একটা সময় আপনি আমাকে আই চেক আপের জন্য এসছেন যে আপনার চোখের যে নার্ভটা দেখা যাচ্ছে যে অনেকটুকু নষ্ট হয়ে গেছে, যেটাকে রিভার্স করা সম্ভব না। সুতরাং রেগুলার চেক আপ মাস্ট। এটা একটা এই জায়গাটা আমরা আসবো আর একটু যে জাতীয়ভাবে কিছু উদ্যোগ নেওয়া যায় কিনা, জাতীয় ব্যাপারে কিছু করা যায়। ডক্টর শামিরা, কামিং ব্যাক টু ইউ, সো we have already informed everyone who is watching us today that it is an irreversible process. So once it starts, it progressively it will get worse. Then what is the main purpose of treatment? So Dr. Zakia has said that people need to be followed up once they have diagnosed with this. So what is the inspiration for this treatment? Because if I say that this is irreversible, then why I will take treatment for glaucoma? Sure. So we try to slow down the disease as much as possible, so retain patients' vision. And this is key because when you lose vision for glaucoma, you lose your peripheral vision primarily, and you don't notice that you're losing vision. And you only notice it once it's quite advanced, and by that stage, you may lose the rest of your vision very quickly. So it's important to recognize it early and institute treatment that can hold it potentially at that level. And that's important so that you can, continue to drive, because if you lose a significant part of your visual field, you're no longer able to drive. And then you don't want to have it impinging on your central vision as well, because it will come in towards the central vision on both sides, and then eventually you might lose the central vision on both sides. Sometimes you can just be left with a little island of vision at the side, which is not that useful really, but that's how it ends up. So that's the goal of treatment, to retain the patient's vision and their quality of life, and balance that against some of the side effects of
treatment, which whether it be drops, laser, or surgery. So, Dr. Perera, we have learned about the available technologies and the modalities that you have, and we have already discussed that it's irreversible. This word is really giving me a lot of pain, and I think a lot of people will also feel same, that its condition is not reversible. We cannot cure it once it has been started. So, is there anything new? Is there any new directions, any new hope? For example, whether stem cell therapy or any therapy that is showing some promise that this condition might be reversible some days. Do you have anything to say in this direction? I think it's unlikely that there is going to be a treatment that will reverse the nerve damage, because simply put, central nerves, like the brain, do not regenerate. Okay. So once the nerve is gone, it's gone for good. The key steps that we will make a difference in preventing glaucoma blindness is to detect it earlier. That will help, so the patients will not go blind. Also, one thing we haven't mentioned is that there are plenty of people out there at the moment who have glaucoma who don't know about it. Yes. So that's the undiagnosed majority in some cases, depending on which country you are in. And we would say in Singapore, probably half the glaucoma is undiagnosed. So our main aim is to go out and find that glaucoma by spreading awareness and education about the disease, so patients are seeking treatment earlier. Yeah. Thank you so much, Dr. Perera. দর্শক, আমি একটু যদি সামারি করি, আমরা যেই বিষয়গুলো আমরা শুনলাম সংক্ষেপে যদি বলি, যে গ্লুকোমার যে অসুখটি আমাদের হচ্ছে, আমাদের চোখের পেছনে যে নার্ভ থাকে সেটি যখন শুকিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, এবং সেটা যেটা বলছেন যেটা আসলে ফেরানো যায় না এখন পর্যন্ত যে ট্রিটমেন্ট আছে তার মধ্য দিয়ে, সে কারণে এটিকে খুব যত তাড়াতাড়ি ধরা যাবে তত তাড়াতাড়ি এর চিকিৎসা আমরা যদি শুরু করতে পারি, তাহলে আমাদের এর কারণ যে অন্ধত্ব হওয়ার ঝুঁকি আছে সেটা কিন্তু আমরা থামাতে পারি বা স্লো ডাউন করতে পারি, যার মধ্য দিয়ে হয়তো আমরা জীবনে শেষ পর্যন্ত আমাদের চোখের দৃষ্টিশক্তিটা ধরে রাখতে পারবো। এই জায়গাটা আমাদের সচেতনতা ভীষণভাবে জরুরি। ডক্টর জাকিয়া, আমরা দুটো অংশ নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম, তো একটা গ্লুকোমা আর একটা কিন্তু চোখের ছানি। আমরা চোখের ছানি নিয়ে এখনো অতখানি কথা বলিনি। শুরুতেই বোধহয় এটুকু বলা যেতে পারে যে চোখের ছানি এবং গ্লুকোমা এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এটি দিয়ে মনে হয় আলোচনাটা যেতে পারে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। চোখের ছানি আর গ্লোকোমা এই দুটোর মধ্যে খুব ক্লোজ একটা সম্পর্ক আছে। দেখেন, আমি কতক্ষণ আগে আপনাকে বলেছি যে অ্যাওয়ারনেসটা একটা বিশাল ব্যাপার। আপনি আপনার প্রাত্যহিক জীবনে কোনো বিষয়ে যদি অ্যাওয়ার না হন, তাহলে আপনি ওই গোলটা রিচ করতে পারবেন না, কারণ আপনি জানেনই না যে এই জিনিসটার কনসিকুয়েন্স কী। চোখের ছানি আমি বলেছি যে এটা হচ্ছে রিভার্সিবল ব্লাইন্ডনেস। একটা সময় ছিল যে বাংলাদেশে মানুষ সহজে ছানি অপারেশন করতে যেত না। বয়স্ক, এখনও আমি পেশেন্ট পাই যে বয়স্ক মানুষ, আমি করব না, প্লিজ আমাকে মাফ করে দেন, আমার ভীষণ ভয় লাগে। আমরা কিন্তু এখন ছানি অনেক অ্যাডভান্সড ওয়েতে করি, আমরা কোনো ইনজেকশন দেই না। Perera, we do the cataract surgery without giving any injectable. We go for intracameral. Yeah. But yet some people comes to me that they get afraid. I don't want to do the surgery. I am afraid. You will give injection. So এদেরকে আমাদের মোটিভেট করতে হয়। এখন আগে একটা সময় ছিল মানুষ আসতে চেত না, ছানিটাকে ধরে রাখতো দিনের পর দিন, দেখতো না, আসতো না। তো ছানিটা যত তাড়াতাড়ি অপারেশন করা যায় তত ভালো, কারণ এটা সফট থাকা অবস্থায় এটা আমাদের অপারেশন করাটা ইজি। এখন দেরিতে আসে, এই দেরিতে আসার সময় ছানিটার যে কি জিনিস, ছানিটা এটা হচ্ছে চোখের ভেতরে একটা লেন্স বলে একটা জিনিস আছে, যেটা ট্রান্সপারেন্ট থাকে, জীবনের একটা পর্যায়ে এটা নন ট্রান্সপারেন্ট হয়ে যায়, তখন চোখের বাইরে থেকে আলোটা রেটিনাতে প্রবেশ করতে পারে না, রেটিনাতে না আসলে অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যেতে পারে না। এখন এই ছানিটা বয়সের কারণে ধীরে ধীরে মানে অস্বচ্ছ হতে থাকে। আমি যদি এটা আমার ঠিক সময়ে না করি, এটা এমন একটা পর্যায়ে চলে যায় যে এর ভেতরের যে জিনিসগুলো এটা লিকুইফাইড হয়ে যায়। এই লিকুইফাইড ম্যাটেরিয়ালসগুলো ওর ভেতর থেকে যদি বের হয়ে আসে, তখন আমার বডিতে একটা রিয়াকশন হয়, কারণ ছানি একটা ব্যাগের মতো,
এই ব্যাগের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা আমাদের শরীরে অপরিচিত। এই ভেতরের জিনিসগুলো কোনো কারণে হয় ট্রমার জন্য ফুটা হলো, অথবা আমি অপারেশন করছি না অনেক দিন, এর যে চামড়ার যে ব্যাগটা, এর যে ব্যাগটা, এই ব্যাগটার কনফিগারেশন চেঞ্জ হয়ে গেল, এর ভেতর থেকে রসটা বের হয়ে আসলো, বের হয়ে এসে বডির যখন পানির সাথে মিশে তখন একটা রিয়াকশন হয়ে যায়। এই রিয়াকশনের জন্য এই যে অনেক জিনিসপত্র চোখের মধ্যে আগমন হয় এবং চোখের প্রেশার বেড়ে যায়। অথবা এই জিনিসগুলো, কিছু জিনিস আছে ফাইটার আমাদের বডিতে, যখনই অপরিচিত জিনিসগুলো আমাদের বডিতে আসবে তখন ওই ফাইটারগুলো ওখানে যাবে এবং ওর সাথে ফাইট করতে যাবে। তো ওটা খাওয়ার পরে এটা যখন চোখের ভেতর থেকে বের হয়ে আসতে চাইবে ওই জায়গাগুলো ব্লক হয়ে যায়। তো এই সমস্ত কিছু জিনিস, অথবা ক্যাটারাক্ট, যে আমাদের যে ছানিটা, এটা ব্যাগটা যখন ফুলে যায় গ্রেজুয়ালি ছানি হতে হতে, তখনও এটা কি করে ওর অ্যাঙ্গেলটাকে ন্যারো করে দেয়। এই সমস্ত কারণে চোখের ভেতরের পানিগুলো বের হতে পারে না এবং চোখের প্রেশার বেড়ে যায়। ওটা হয়ে যাবে গ্লোকোমা। তখন যেই ছানি অপারেশন করলে আপনি দেখতে পেতেন, সেই ছানি আপনি দেরি করার কারণে আপনার চোখে গ্লোকোমা হয়ে নার্ভকে নষ্ট করে আপনি যদি এখন ছানি ভালোভাবেও অপারেশন করেন তাহলে আপনি দেখতে পাবেন না। খুবই খুবই ভালোভাবে ব্যাখ্যা করেছেন, এত সুন্দর করে। আমার মনে হয় যে দর্শকরা চমৎকারভাবে বুঝতে পারলো যে কেন দুটো জিনিসকে গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে ছানি কেন আমাদেরকে শুরুতেই ধরতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, উই আর রিয়েলি এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম। সো ডক্টর শামিরা, if we really want to prevent developing glaucoma or cataract, then what are the lifestyle changes, or what are the general advices that you will give us and to the audience? So for glaucoma specifically, yes. Well, a lot of the causes of glaucoma are probably genetic, so there's a certain proportion which we really cannot do anything much about. But generally speaking, once you are diagnosed with glaucoma, then there are certain lifestyle measures that you can take. For example, it's been shown that certain things like yoga and exercise can bring down the intraocular pressure, so that's helpful on that level. But unfortunately, there is no dietary supplements that we can use for glaucoma that have been very well proven. There's only one, which is ginkgo. The ginkgo nut and the ginkgo leaf, specifically the leaf, has been shown to be useful in some studies at preventing the nerve from becoming more damaged, especially in those patients with normal pressure glaucoma, so normal tension glaucoma. So it helps the blood supply to the nerve, which has been shown to prevent some of the vision loss from glaucoma. So those are some of the lifestyle measures that you can employ. Thank you so much, Dr. Shamira Perera, Dr. Zakia, Sultana, আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। আশা করি দর্শকরা খুবই উপকৃত হবেন যে এই বিষয়টা নিয়ে আপনারা কথা বললেন। Many thanks to both. চ্যানেল 24 কে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। একটা এত সুন্দর প্রোগ্রাম, ডক্টর সামিরা আমাদের দেশের একজন অতিথি। He spoken very nicely. Yes. Hope that the way he spoken, everybody will be benefited. Yes, absolutely. তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ। Thank you so much, Dr. Thank you very much. It's been a pleasure being here in Dhaka. দর্শক, আমরা শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম আমাদের চোখের গ্লুকোমা এবং ছানির সমস্যা নিয়ে, বিশেষ করে গ্লুকোমার যে বিষয়টি, যেটি ডক্টর জাকিয়া, ডক্টর শামিরা বলেছেন যে আমাদের দেশে এটি নিয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু আমাদের আরও বেশি এটা নিয়ে এই দিকে যাওয়া দরকার যে গ্লুকোমা যদি কারোর ভিতরে শনাক্ত হয় অথবা সন্দেহ হয় তাহলে এটি নিয়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং যেই চিকিৎসা বা যেই ব্যবস্থাপনা দেবেন সারা জীবন তার মধ্যে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আমাদের চোখের যত্ন নেব, এ ধরনের অন্ধত্বকে প্রতিহত করা বা প্রিভেন্ট করার জন্য সচেতন হব, সেই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি আমাদের আয়োজন।